নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কিন্তু ৭৫ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে কিন্তু যেটা সবচেয়ে বড় জল্পনা, একদম সরাসরি আরএসএস প্রধান মোহন ভাগবত উস্কে দিয়েছেন যে কোনোভাবেই আর ৭৫ বছরের পরে দায়িত্বে থাকা উচিত নয়, তার সরে যাওয়া উচিত, প্রত্যেক ব্যক্তিরই সরে যাওয়া উচিত এবং সেই নিরিখে পরবর্তী মানুষকে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এবং এই কথা বলার পর থেকেই কিন্তু বিজেপির অন্দরে একদম দুটো শিবিরে দুদিকে বিভিন্ন নেতারা ভাগ হয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু এটা আলোচনা চলছে যে কারা কারা মোদির দিকে থাকবেন এবং কারা কারা অন্য অর্থাৎ আরএসএস পন্থী হয়ে থাকবেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা জোর জল্পনা উস্কে উঠছে যে যদি আরএসএস এর দিকে বেশিরভাগ লোক ঝুঁকে থাকেন, যদি অ্যান্টি মোদি কিংবা অ্যান্টি অমিত শাহ বেশিরভাগ লোক হয়ে থাকেন বিজেপির মধ্যে, তাহলে কিন্তু বেশ খানিকটা অসুবিধায় পড়তে হতে পারে নরেন্দ্র মোদীকে। এবং অবশ্যই অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী কেউই চাইছিলেন না এই মুহূর্তে সেই বিষয়টা নিয়ে বিশেষ আলোচনা হোক। এমনকি অমিত শাহ তো বলেই দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী 2029 সালেও ভোটে লড়াই করবেন, কিন্তু তার মাঝখানেই যে আরএসএস এর পক্ষ থেকে এমন একটা চাপ আসবে সেটা বোধহয় কেউই ভাবেননি। সুতরাং সামগ্রিক ডিটেলসে আলোচনা করব আপনাদের কাছে আজকে কে কে নরেন্দ্র মোদীর পক্ষে। সারা দেশ জুড়ে বিভিন্ন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে বিজেপির নেতারা থাকতে পারেন এবং কারা কারা আরএসএস এর পক্ষে থাকতে পারেন। অবশ্যই এই ডিটেলস আলোচনা শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। দেশের প্রধানমন্ত্রী পরবর্তীতে কার হওয়ার চান্স আছে এবং তার লবিটা কতটা শক্তিশালী সেটাও আপনাদেরকে বলবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব মহলে। আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালীভাবেই চাইছেন যে তৃতীয় মোদী সরকার সেটাকে এগিয়ে নিয়ে যেতে এবং সেই জন্য কিন্তু প্রথম থেকেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের তিনি কিন্তু কাজকর্ম করছেন এবং অবশ্যই এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় গিয়ে তিনি যেভাবে নতুন রাজ্য জয় করার চেষ্টা করছেন, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, সেটা তামিলনাড়ু হতে পারে, সেটা কিন্তু অভূতপূর্ব একটা লড়াই এখনো পর্যন্ত করছেন তিনি। কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে তার যে বয়সের সীমারেখা সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ এই বয়সের সীমারেখার জন্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি মুরলী মনোহর যোশী থেকে লালকৃষ্ণ আদবানির মতন যারা গুরুত্বপূর্ণ বিজেপির মুখ ছিলেন তাদেরকে সরে যেতে হয়েছিল মোদী শাহের আমলে। এবং অবশ্যই সেই নিয়মের আওতায় কারা কারা পড়েছেন সেই নিয়ে আমরা ডিটেল ভিডিও করেছি। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে মোহন ভাগবত বারংবার আরএসএস এর পক্ষ থেকে কিন্তু বিজেপিকে কন্ট্রোল করা হয়, সেটা প্রচ্ছন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই খবর উঠে আসে এবং এই মুহূর্তে কিন্তু আরএসএস আর চাইছে না যে দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বিজেপি তার শৃঙ্খলাটা ভঙ্গ করুক। তার কারণ মোদী নামে ভোট হয় এইটা কিন্তু আরএসএস চাইছে না। অবশ্যই ভারতীয় জনতা পার্টির পতাকা কেন্দ্রিক ভোট হয় সেইটা আরএসএস কোথাও আবার প্রতিষ্ঠা করতে চাইছে দেশে। 2014 সালে যে মোদী ঝড় উঠেছিল, মোদী মডেল উঠেছিল, গুজরাট মডেল উঠেছিল, সেই জায়গাটার পর থেকে কিন্তু আরএসএস এর কর্তৃত্ব অনেকটাই হ্রাস পেয়েছিল এবং 2024 সালে মহারাষ্ট্রের যে ভোট হয়েছিল সেই পর্যন্ত কিন্তু আরএসএস এর সঙ্গে বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়েছিল ভারতীয় জনতা পার্টি, যেহেতু মোদী এতটাই গুরুতর হয়ে উঠেছিলেন এবং মোদীর ফেস ভ্যালু দিয়েই কিন্তু সারা দেশে বেশ খানিকটা কর্তৃত্ব স্থাপন করতে একদম সমর্থ হয়েছিল ভারতীয় জনতা পার্টি। তাই জন্য আরএসএস এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু আর চাইছেন না যে পরবর্তীতে, যেহেতু ম্যাজিক ফিগার একদম টাচ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি অষ্টাদশ লোকসভা নির্বাচনে 240টাতেই তাদের থেমে যেতে হয়েছিল, সেহেতু কিন্তু এই মুহূর্তে একটা নতুন মুখ আসা উচিত। সেই নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে নাগপুরের সাংসদ এবং সড়ক মন্ত্রী একদম নীতিন গাডকারি তিনি কিন্তু প্রথম থেকেই 2024-এর অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর থেকেই যেমনভাবে তিনি একদম সরাসরি মোদী বিরোধী কথাবার্তা বলছেন যে নরেন্দ্র মোদীর আর দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়, তেমন কথাবার্তা বলছেন। ঠিক তেমনভাবেই তিনি কয়েকদিন আগে নাগপুরে গিয়ে বলে বসলেন যে এই মুহূর্তে দেশে গরিব আরো গরিব হয়ে যাচ্ছে এবং মুষ্টিমেয় কিছু বড়লোকের হাতে টাকা থেকে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। এবং যে সরকারের মন্ত্রী তিনি সেই সরকারের সমালোচনা করে বসলেন। এটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে দেশের প্রধানমন্ত্রীর পরবর্তী হকদার একদম তিনি নিজের নামটাই কোথাও গিয়ে নাম না করেও ঘোষণা করে দিলেন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনারা যদি একদম পর্যালোচনা করেন যে মোদীপন্থী কারা কারা সারা দেশ জুড়ে নেতা আছে, তাহলে কিন্তু যদি মুখ্যমন্ত্রীর কথা আমরা বলি সেখানেই যদি আমরা দেখি কারা কারা মোদীপন্থী হতে পারেন, অর্থাৎ মোদীর কোনোভাবেই তারা একদম মোদীকে সমর্থন করবেন না সেরকম কোনো জায়গায় আসবে না
প্রথমেই যার নাম উঠে আসবে তিনি কিন্তু মোহন যাদব। তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং পরপর মুখ্যমন্ত্রী হচ্ছেন, এবং মোদী এবং অমিত শাহ তাকে চান এবং তাই জন্যই কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন মধ্যপ্রদেশে। সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যে কোনো কিছু ঘটনা ঘটলেই মধ্যপ্রদেশে আমরা দেখতে পেয়েছি যে অমিত শাহ বিভিন্ন সময় স্টেটমেন্ট দেন মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট আসার আগে। সুতরাং বুঝতেই পারছেন তিনি কার দিকে থাকবেন। তারপরেই নাম আসে কিন্তু ভজনলাল শর্মা, তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী। অবশ্যই এই মুহূর্তে এখনো পর্যন্ত রাজস্থানকে নিয়ে যখনই কোনো ইস্যু তৈরি হয় আমরা দেখতে পেয়েছি কিন্তু ভজনলাল শর্মার কোনো রকম স্টেটমেন্ট আসে না, বরঞ্চ কেন্দ্রীয় একদম যে মন্ত্রক সেখান থেকে কিন্তু স্টেটমেন্ট আগে চলে আসে। পরবর্তী মুখ্যমন্ত্রীর দিকে আমরা যদি দেখি দেবেন্দ্র ফডনবিস, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রে রিসেন্টলি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি 2024 সালে। কিভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন, রাহুল গান্ধী তা নিয়ে বিশেষ কি ম্যাচ ফিক্সিং এর কথা বলেন সে তো আমরা পরপর ভিডিও করেইছি। সুতরাং বুঝতেই পারছেন দেবেন্দ্র ফডনবিস কার দিকে থাকবেন, অবশ্যই মোদির দিকেই থাকবেন। এবং তার পরবর্তীতে রেখা গুপ্তা নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি তো অবশ্যই মোদির সাথে দিকে থাকবেনই। এছাড়া একজন মুখ্যমন্ত্রীর নাম কিন্তু উঠে আসছে যিনি কিন্তু অবশ্যই একদম মোদিপন্থী হলেও কিন্তু তার কিন্তু নিজের একটা যে স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু অনস্বীকার্য। তিনি কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার কারণ যোগী আদিত্যনাথ এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বিধায়ক, উত্তরপ্রদেশের যে বিধানসভা সেই বিধানসভার বিধায়ক একদম 1990 সাল সময় থেকে, এবং সেই জায়গা থেকে একদম অখিলেশ যাদব কিংবা তার বাবার সময় থেকে কিন্তু যোগী আদিত্যনাথ সেই বিধানসভায় তিনি একজন বিধায়ক, এবং তার একটা পপুলারিটি রয়েছে, তার একটা হিন্দুত্ববাদী চেতনা রয়েছে। সুতরাং মোদি বিরোধী ভোট যদি কেউ কোনো মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে বিজেপি সরকার যেখানে যেখানে চলছে তার মধ্যে কেউ দিতে পারেন কিংবা আরএসএস এর দিকে যেতে পারেন, তাহলে কিন্তু একমাত্র সেটা যোগী আদিত্যনাথ, আর কিন্তু কারোর বিশেষ ক্ষমতা হবে না। এবার যদি আমরা আসি কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে, তাহলে অবশ্যই প্রথমেই গুরুত্বপূর্ণ নাম যেটা উঠে আসে রাজনাথ সিং। রাজনাথ সিং এই মুহূর্তে চর্চার মধ্যে রয়েছেন, তার কারণ রাজনাথ সিংকে করা হতে পারে একদম ভারতীয় জনতা পার্টির একদম সর্বভারতীয় সভাপতি, আবারও তৃতীয়বারের জন্য তিনি হতে পারেন 2005 এবং 2013 সালের পর। কিন্তু রাজনাথ সিং যে মোদির ছাড়া অন্য কাউকে সমর্থন করবেন এই মুহূর্তে সেই অবকাশটা কিন্তু রাজনাথ সিং এর নেই। যদিও তার অবশ্যই একটা আরএসএস এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, নীতিন গাডকারির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু রাজনাথ সিং এই মুহূর্তে মোদি এবং শাহকে সমর্থন না করে কিছুই করতে পারবেন না। তার কারণ উত্তরপ্রদেশে তার ছেলে একজন এমএলএ হিসেবে প্রতিষ্ঠিত রয়েছেন, তার ছেলের সবে নতুন কেরিয়ার শুরু হয়েছে রাজনীতিতে। সেই ক্ষেত্রে কি খুব বেশি চটাতে চাইবেন মোদি এবং শাহকে, তা বোধহয় নয়। এবং তার পরবর্তীতে আমরা যদি দেখি যে শিবরাজ সিং চৌহান, তিনি কিন্তু অবশ্যই আরএসএস এর দিকে থাকতে পারেন, এবং শিবরাজ সিং চৌহান কিন্তু অবশ্যই একজন গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশের মুখ, যাকে কিন্তু কোথাও গিয়ে একদম বসানো হলো না একদম মুখ্যমন্ত্রীর পদে, এবং সেই জায়গাটা থেকে শিবরাজ সিং চৌহানের কিন্তু একটা রীতিমতন একটা ক্ষোভ রয়েছে একদম মোদির বিরুদ্ধে, এবং হঠাৎ করেই কিন্তু শিবরাজ সিং চৌহানের বদলে আমরা দেখতে পেয়েছিলাম মোহন যাদব, তাকে বসিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী পদে। সুতরাং শিবরাজ সিং চৌহান অবশ্যই এই মুহূর্তে কিন্তু আরএসএস পন্থী একটা ভোট দিতে পারেন। তাছাড়া আমরা যদি দেখি নীতিন গাডকারি, অবশ্যই আমরা প্রথমেই যাকে আলোচনা করলাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে প্রায় ঘোষণাই করে দিচ্ছেন বিভিন্ন জায়গায়, 2024 সাল থেকে আমরা সেটা দেখতে পেয়েছি। সুতরাং নীতিন গাডকারি কিন্তু অবশ্যই থাকবেন আরএসএস এর দিকে, এবং আরএসএস এর যে একটা প্রভাব তার উপর আছে সেটা তো আমরা জানি, এবং অবশ্যই তিনি নাগপুরের এমপি। সুতরাং বুঝতেই পারছেন কোন দিকে থাকবেন তিনি। আমরা কিন্তু আরেকজনের নাম করতে পারি যিনি অ্যান্টি মোদি, তিনি কিন্তু বসুন্ধরা রাজে, তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজস্থানের একজন মন্ত্রী, এবং সেই জায়গা থেকে তিনি যদি এই মুহূর্তে মোদি বিরোধী কথাবার্তা বলেন তার কিন্তু একটা অবশ্যই গ্রাউন্ড রয়েছে, তিনি যেহেতু আরএসএস পন্থী একজন মানুষ। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কিন্তু দুটো ভাগে বিভক্ত, এবং নীতিন গাডকারি নিজের দিকে কতজন মানুষকে রাখতে পারবেন, মূলত যারা আরএসএস পন্থী, মূলত যারা হিন্দুত্ববাদী চেতনায় উদ্বুদ্ধ বেশ খানিকটা প্রাথমিকভাবে, এবং মোদির শাহের সঙ্গে কোনোভাবেই সেই লবিটার সঙ্গে তারা ম্যাচ করতে পারছেন না, সেই সমস্ত লোকেরা কিন্তু অবশ্যই যেতে পারেন নীতিন গাডকারির দিকে। কিন্তু অবশ্যই একদম আরএসএস এর যে সাপোর্টটা পাচ্ছেন নীতিন গাডকারি, তাছাড়া কিন্তু নীতিন গাডকারি নিজের যে খুব জনপ্রিয়তা রয়েছে, নিজের যে খুব পপুলারিটি রয়েছে তেমন বিষয়টা নয়। কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রী এই মুহূর্তে নরেন্দ্র মোদী, তাকে যদি সরে যেতে হয় তাহলে অবশ্যই কিন্তু নীতিন গাডকারির একটা নাম উঠে আসছে, একটা নতুন বিজেপি, একটা নতুন মডেল। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটা আপনাদের আগেই বলেছি যে মোদী কেন্দ্রিক হয়ে যাচ্ছে বিজেপিটা, সেইটা কিন্তু কোথাও গিয়ে আর চাইছে না আরএসএস, এবং সেই জায়গা থেকে মোহন ভাগবত তিনি কিন্তু বারংবার আকার ইঙ্গিতে, এবং অবশ্যই একদম ক্লোজ ডোর যে বৈঠক হয়েছে সেখানেও এই কথা বারংবার
সংবাদ তুলেছেন যে 75 বছরের সীমারেখা যেন নরেন্দ্র মোদীর ক্ষেত্রে মানা হয়। এখন দেখার বিষয় নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত সেপ্টেম্বরের পরে আর প্রধানমন্ত্রী থাকেন নাকি তার ক্ষেত্রে একই নিয়ম মেনে তাকেও সরে যেতে হয়। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেটা নিয়েও কিন্তু জল্পনার এই মুহূর্তে শেষ নেই। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে পরবর্তীতে আরএসএস কি সিদ্ধান্ত নিচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত যে প্রধানমন্ত্রী বদল হবে কি হবে না সেই ক্ষেত্রে। আমরা অবশ্যই সমস্তটাই আপডেট দিতে থাকবো আপনাদের কাছে এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু বিজেপির অভ্যন্তরে দুটো একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে কারা আরএসএস পন্থী কিংবা কারা একদম নতুন বিজেপি পন্থী, এবং সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই যে সমস্ত নেতারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জনপ্রিয় তারা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে মোদীপন্থী তেমনই কিন্তু একটা খবর এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে এবং তেমনই কিন্তু একটা বিশ্লেষণ এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। 75 বছরের সীমারেখা দেখিয়ে কি নরেন্দ্র মোদীকে সরে যাওয়া উচিত নাকি তিনি এখনো পর্যন্ত কার্যক্রম যেভাবে সামলাচ্ছেন তেমনই সামলে যাওয়া উচিত? বয়সটা কোনো ফ্যাক্টরি নয় নরেন্দ্র মোদীর ক্ষেত্রে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।